ভেতরে কোনো ফাইল নাই, মানে এইচটিএমএল বা সিএসএস কিছুই নাই, এগুলো আমি হচ্ছে এটার ভেতরে গিয়ে হচ্ছে এখান থেকে তৈরি করব। আচ্ছা, তো এই যে এইখানে এই যে ক্লাস 3 এইটাতে এই যে এইখানে দিলে আমাদের নিউ ফাইল তৈরি করার সিস্টেম চলে আসবে। তো এখানে আমি index.html এটা তৈরি করব। তো আমাদের আপাতত html এর ক্লাস করতেছি, তো html একটা ফাইলই যথেষ্ট। ঠিক আছে, সো ফাইলটা ক্রিয়েট হোক। তো টেবিল ক্রিয়েট করার আগে টেবিল নিয়ে একটু হালকা একটু ধারণা দেই। ডকুমেন্ট টেবিল, হ্যাঁ এটা মানে ইয়া টেবিল না, মানে বসার টেবিল না, ডকুমেন্টস টেবিল নিয়ে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। সবাই হচ্ছে কোনো না কোনো পেপারস, কোনো না কোনো আপনার হচ্ছে নোটিশ বা যে কোনো কিছুতেই আমরা হচ্ছে এই ধরনের টেবিল দেখতাম। তো এই আমাদের যেগুলো আমরা টেবিল হচ্ছে আমরা রিয়েল লাইফে এতদিন ধরে দেখে আসছি, সেগুলোতে দুইটা জিনিস থাকে, মেইনলি দুইটা জিনিস থাকে কাঠামোর দিক দিয়ে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। এরা সব টেবিলেই থাকবে। HTML এও আমরা এরকম টেবিল তৈরি করতে পারি, আমাদের এরকম টেবিল তৈরি করা লাগতে পারে যেখানে এরকম রো এবং কলাম থাকবে। তবে HTML এর টেবিলে কলামের কোনো ধারণা নাই, এখানে শুধুমাত্র রো এর ধারণা আছে, এখানে কলামের কোনো ধারণা নাই। সো আমরা যদি HTML টেবিলের আগে একটা ভিজুয়ালাইজেশন করতে চাই যে HTML টেবিলগুলো আসলে এই রো কলামগুলো কিভাবে হয়, তাহলে আমরা একটা ইমেজ দেখে এটা বুঝতে পারি। একটা ইমেজ দেখলে হচ্ছে আপনার এটা ক্লিয়ার হবে যে আসলে এই টেবিলগুলো কিভাবে কাজ করে। এটা না, নরমাল একটা টেবিল নিই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখেন এইটা একটা টেবিল। সো HTML এর টেবিলে যেটা হয়, পুরো একটা রো এর হিসাব থাকবে আমাদের কাছে, যে এইটা একটা পুরাটা একটা রো, হ্যাঁ, আর এইটা আরেকটা পুরাটা একটা রো। এই রো এর হিসাবগুলো আমাদের কাছে থাকবে। ঠিক আছে, এই রো এর হিসাবগুলো আমাদের কাছে থাকবে, বাট আমাদের কাছে এই কলামের হিসাবগুলো থাকবে না। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই কলামের হিসাবগুলো আমাদের কাছে থাকবে না। সো এই কলামগুলো আমরা কিভাবে নিব? এই কলামগুলো নেওয়ার উপায় হচ্ছে, প্রথম রোতে দেখেন এই যে এটা হচ্ছে ফার্স্ট রো, এই যে এটা হচ্ছে ফার্স্ট রো। এই ফার্স্ট রোতে যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় টেবিল হেড। টেবিল হেড যেটাকে সংক্ষেপে টিএইচ বলা হয়। সো আমরা প্রথম টেবিল হেডে যতগুলা টিএইচ দিব, প্রথম রোতে যতগুলা টিএইচ দিব ততগুলা কলাম অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো আমরা দেখেন এখানে কয়টা টিএইচ দিছে তারা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো ছয়টা টিএইচ দিছে, ছয়টা কলাম কিন্তু তৈরি হয়ে গেছে। পরের টিআর গুলোতে তারপর হচ্ছে ওই টিআর মানে টিএইচ অনুসারে আমাদের ডাটা বসাইতে হবে। তো এই প্রথম রোতে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় টেবিল হেড বা টিএইচ। পরের রো গুলোতে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় টেবিল ডাটা বা টিডি। ঠিক আছে, সো টিএইচ এবং টিডি, টিআর, এই জিনিসগুলো একটা আমাদের প্রথম অবস্থায় বুঝতে হবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কোডে চলে যাই সরাসরি। স্যার একটু রিপিট করলে ভালো হয় না? হ্যাঁ, আবার যদি একটু রিপিট করতে না। মানে রিপিট করব? জি, আমি তো ভিডিওতে পাবে, ভিডিওতে তো রিপিট পাবে, এখানে রিপিট করা আমি বুঝতেছি আমার ভালো হয়। হ্যাঁ স্যার, রিপিট করতে বলতেছেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে একেবারে বেসিক, আমি ওইগুলো আবারও দেখাবো, সমস্যা নাই। টেবিল তো একটু কঠিন, এটা আমি অনেকবার রিপিট করে করে দেখাবো। সো আগে আমি HTML এর বেসিকটা একটু এনে নেই। একটু বেসিক আমাদের এইখানে ক্লাস 3। তো টেবিল তৈরি করতে গেলে আমি যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে এখানে টেবিল রো থাকবে। যেমন এই যে একটা টেবিল, এটা একটা HTML টেবিল, সো এখানে কিন্তু সবগুলোতে রো আছে। সো এইটা একটা টেবিল রো, এই যে এইটা একটা টেবিল রো। এই টেবিল রো বলতে কতটুকু? এই পুরাটুকু একটা টেবিল রো। ঠিক আছে, এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, এভাবে সবগুলাই হচ্ছে এক একটা টেবিল রো।
এই টেবিল রো গুলাকে আমরা সংক্ষেপে বলবো যে টিআর। টেবিল রো থেকে আসছে টিআর। প্রথম টেবিল রোতে থাকে টেবিল হেড, প্রথম যে টেবিল রোটা থাকে তার ভিতরে থাকে টেবিল হেড। সো এইগুলাকে আমরা বলবো টিএইচ, ঠিক আছে। আর হচ্ছে পরের রো গুলাতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে টেবিল ডেটা, সো ওগুলাকে আমরা বলবো টিডি, এই আর কি। সো এইটা এখন এইভাবে হয়তো নাম বুঝতে পারেন, কোড দেখেন। সো আমাদের মেইন একটা টেবিল থাকবে, তার ভিতরে আমাদের টি হেড থাকবে, মানে একটা টেবিল হেড থাকবে, আর একটা হচ্ছে টেবিল বডি থাকবে, কি বডি থাকবে। এই টেবিল হেডের ভিতরে আমাদের একটা টেবিল রো থাকবে, ঠিক আছে। যে রোটা হচ্ছে একবারে এই যে পুরাটুকু, এই পুরাটুকু হচ্ছে একটা রো। ওই রো এর ভিতর টেবিল হেড থাকবে মেইনলি। সো এটা আমি যদি করি তাহলে বুঝবেন। দেখেন এই যে প্রথমে একটা টেবিল, ডাবল ট্যাগ একটা এলিমেন্ট, তো প্রত্যেকটা টেবিলে একটা টেবিল হেড থাকে। সো টেবিল হেড এইটাকে সংক্ষেপে বলে টি হেড, ঠিক আছে। এই টি হেড এর ভিতর একটা রো থাকে নরমালি টিআর, টেবিল রো। এটাকে সংক্ষেপে বলা হয় টিআর, মানে টেবিলের টি আর রো এর আর, টিআর। এই টেবিল রো এর ভিতর থাকবে টেবিল হেড, কারণ এটা হচ্ছে প্রথম রো। এই টেবিল আর প্রথম রোতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে টেবিল হেড। টেবিলের টি আর হেডের এইচ, সেটা হচ্ছে একটা টেবিল হেড। তো আমি প্রথম টেবিল হেড দিলাম নেম, ঠিক আছে। তারপর আরেকটা টেবিল হেড দিলাম ধরেন রোল। তারপরে হচ্ছে আমি আরেকটা টেবিল হেড দিলাম যার নাম হচ্ছে ধরেন ক্লাস। সো টি হেডের ভিতরে আমার যে একটা রো আছে তার ভিতরে যে টেবিল হেড গুলা সেগুলো আমার নেওয়া শেষ। তারপরে হচ্ছে আমাদের টি বডি, টি বডি মানে এটা হচ্ছে ডাটা গুলা থাকবে, কিন্তু এটার ভিতরে আমাদের টেবিল রো থাকবে। টেবিল রো সব জায়গাতেই থাকবে, টেবিল রো টেবিল হেডও থাকবে, টেবিল রো টেবিল বডিতেও থাকবে। বাট টেবিল হেডের ভিতরে যে টেবিল রোটা থাকবে তার ভিতরে থাকবে টিএইচ, আর পরের টি বডির ভিতরে যে টেবিল রো গুলা থাকবে তার ভিতরে থাকবে টিডি। এখন এই টিডি গুলা নিতে হয় হচ্ছে এই টিএইচ এর অনুসারে। যেমন আমি এখানে ফার্স্ট টিএইচ কি আছে নেম, আমি এই রো এর ফার্স্ট টিডিটা আমাকে নেমই দিতে হবে, বুঝতে পারছি। এখানে পরের টিএইচ কি আছে রোল, সো আমি পরের যে টিডি আছে, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, সো পরে দিতে হবে রোল। তারপরে যে টিডি এটা হচ্ছে পরের ইয়ারটা হচ্ছে ক্লাস, তো এখানে আমাদের ক্লাস দিতে হবে। সো আমি দিলাম 5, একটা রো গেল। এখন আমাদের তো আরো রো থাকতে পারে, সো টেবিল বডির ভিতরে আমাদের আরো রো হবে। সো আমি আরো একটা রো দেই, এই যে আরেকটা রো তৈরি করলাম। এর ভিতরে আমি আরেকটা মানে আরো কিছু ডাটা দিব, যেমন এটা এই টেবিলটাতে আমি মিনার ডাটা দিছি, এই টেবিলটাতে আমি রাজুর ডাটা দিব। বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আপনার এখানে যা দিতেছেন সেটা যাতে এই জিনিসের সাথে সিকোয়েন্স অবস্থা থাকে। যেমন আমি প্রথমে নাম দিতেছি, কারণ কি প্রথম টিএসটা নাম, পরেরটা আমি রোল দিব, কারণ দ্বিতীয়টা হচ্ছে রোল। সো আমি রাজুর রোল হচ্ছে 3 দিলাম, আর পরেরটা কি ক্লাস, সো আমি এটাকে দিলাম হচ্ছে 3। আমি আরো একটা রো নিতে পারি, সেই রো এর ভিতরে যে টেবিল ডেটা গুলো থাকবে সেগুলো ওই আগের মতনই। স্ট্রাকচারটা আরেকবার দেখি আমরা। পুরাটা একটা টেবিল হেড, মানে পুরাটা টেবিল, তার ভিতরে দুইটা অংশ। একটা টেবিলের ভিতর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে টেবিল হেড, একটা হচ্ছে টেবিল বডি। টেবিল হেড আর টেবিল বডি যেইটাই হোক না কেন ভেতরে থাকবে রো। টেবিল হেডের ভিতর থাকে একটা রো, আর টেবিল বডির ভিতর আমি অসংখ্য রো নিতে পারি। টেবিল হেডের ভিতর যে রোটা থাকবে তার ভিতরে নিতে হবে টেবিল হেড, মানে টিএইচ, ঠিক আছে। আর টেবিল বডির ভিতর যে রো গুলা থাকবে সেগুলোর ভিতর নিতে হয় টেবিল ডাটা। আর টেবিল হেড আমি যেভাবে নিব, টেবিল ডাটা গুলো আমাকে ঠিক একই ভাবে নিতে হবে। আপনি যদি টেবিল হেড এই টেবিল হেড এই টেবিল বডি না দেন কোনো সমস্যা নাই, আপনার টেবিল কাজ করবে। তখন টেবিল অটোমেটিক ভাবে বুঝা নিবে যে আচ্ছা এই প্রথমটা হচ্ছে আমার টেবিল
হেডের জন্য রাখা হয়েছে, পরের গুলো হচ্ছে টেবিল বডি। বাট বর্তমানে যে অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলো হচ্ছে এইভাবে অ্যাকসেপ্ট করে না, ওরা হচ্ছে এরকম স্পেসিফিকেশন করেই চায় যে আমার টেবিল হেড আর টেবিল বডি লাগবে। সো সেই ক্ষেত্রে এরকম দেয়া ভালো যে আমার টেবিলের ভিতর দুইটা অংশ, একটা হচ্ছে টেবিল হেড, একটা হচ্ছে টেবিল বডি। এই যে দেখেন টেবিল হেডের ভিতর যে টেবিল রো থাকে এর ভিতর টিএস, টি বডির ভিতর যেগুলা টেবিল রো থাকে তার ভিতর হচ্ছে টি। আচ্ছা, সো এবার আচ্ছা, সো এখন যদি আমরা আমাদের কোডে যাই, আমাদের কোডটা আগে একটু চালু করি। হ্যাঁ, এই যে কোডটা চালু করলাম, কোডটা আপনারা হচ্ছে এই যে এইভাবে চালু করতে পারেন। এই যে এখান থেকে গিয়ে ডাইরেক্ট HTML ওপেন করলে হচ্ছে এটা ব্রাউজার ওপেন হবে। সো এখন দেখেন এই যে আমাদের এটা নরমাল টেবিলটা তৈরি হয়ে গেছে, নেম রোল ক্লাস। দেখেন আমার প্রত্যেকটা রো তার কিন্তু যে ডাটাগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক ভাবেই আসছে। সো এইটা হচ্ছে একটা বেসিক টেবিল। সো টেবিলটা কি সবাই ক্লিয়ার, মানে বুঝতে পারছেন টেবিলটা কিভাবে কাজ করতেছে? জি স্যার, বুঝছি। এখন আপনাদের মনে হয় এই প্রশ্নটা আসতে পারে, এটা তো টেবিল হয় নাই। দাগ গুলা কই, দাগ না থাকলে তো টেবিল হবে না। এই তো দাগ কই, প্রশ্ন হচ্ছে দাগ। এখন আমরা আমরা সিএসএস এ আসি নাই। এই ডিজাইন, দাগ দেয়া, বর্ডার ছোট বড় করা, এগুলো মূলত সিএসএস এর কাজ। আমাদের নতুন সিলেবাসে হয়তো এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করা হবে। আর আমাদের একটা জিনিস রাখা হয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে এখন জাস্ট টেবিল সম্পর্কে হালকা ধারণা দেওয়া হয়েছে, কিন্তু পরে কিন্তু আবার আপনাদের সিএসএস শেখানোর পরে আবার আপনাদের টেবিল স্টাইলিং করানো হবে। তখন আমরা হচ্ছে টেবিলের বর্ডার, হ্যাঁ, আরো আদার্স যা আছে সব দিব। তবে এখন আমি হালকা একটা জিনিস দেখায় দিই, কারণ আজকে যেহেতু আমরা সিএসএস শিখতেছি, যে আজকে যেহেতু আমরা ইনলাইন সিএসএস শিখতেছি, সো টেবিলের হালকা একটা ধারণা দিই যে টেবিলের স্টাইলিং এমন করে করতে হবে যে টেবিলের বর্ডার আসছে, এখন আবার সকল টিএইচ এবং সকল টিডির ওই বর্ডার গুলো দিতে হবে। এই যে সবগুলা টিএইচ এবং সবগুলা টিডিতে ওই বর্ডার গুলো দিতে হবে। সো এটা হচ্ছে আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আগে এত কঠিনটা না যায়, আগে হচ্ছে আমরা আমাদের যে আজকে যে ক্লাস 3 সেটাতে যাই। আর অ্যাড অন কি, অ্যাড অন আমি বলি অ্যাড অন জিনিসটা কি। এই যে দেখতেছেন অ্যাড অন হচ্ছে আপনাকে কোড করতে হেল্প করবে, বা ব্রাউজারে আপনার কোডে কোনো একটা হেল্প করবে, এই জিনিসগুলো। তো ব্রাউজারটা আমাদের পরে দেখতে হবে। ব্রাউজারে এখন আমরা ওরকম কাজ করি না যে আমাদের এখান থেকে অ্যাড অন দিয়ে হচ্ছে আমাদের হেল্পে আসবে। আমরা হচ্ছে কোড এডিটরটা দেখাই, যেমন ভিজুয়াল কোডে কিছু অ্যাড অন আছে। একটা অ্যাড অনের নাম বলি, সেটা হচ্ছে যে আপনাদের এই যে দেখেন, আমি কোড বলে একটু এলোমেলো করে দিই, দেখেন কোড বলে একটু এলোমেলো করে দিলাম, কিন্তু যখন সেভ করব তখন আমাকে একবারে সুন্দরভাবে সাজায় দিতেছে। এটা হচ্ছে মূলত যে পিটিআর এক্সটেনশনটা করে। এক্সটেনশন ডাউনলোড করতে হলে ভিজুয়াল কোডের এই যে এইখানটাতে যাবেন, এক্সটেনশন, এই অপশনে গেলে আপনারা এই দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে রিকমেন্ড। আমি ধরে নিলাম যে আপনাদের এখানে কোনো ইনস্টল কোনো কিছু করা নাই, তো আপনারা এইখানে এসে সার্চ দিবেন পিটিআর, পিআরআই ডাবল টি। আচ্ছা, পিআর ই ডাবল টি পিটিআর। দেখেন পিটিআর কোড ফরম্যাট, আর এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আপনাদের যদি না থাকে তাহলে এখানে ইনস্টল যেরকম বাটন আসবে, ইনস্টলে ক্লিক করবে, ইনস্টল হবে। ইনস্টল হইলেই হবে না, আরো কয়েকটা জিনিস কাজ করতে হবে। তো এই ম্যানেজে যাবেন এখান থেকে, তারপর এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে লিখবেন ফরম্যাট,
ফরম্যাট লিখলে দেখবেন ফরম্যাট অন সেভ একটা অপশন আছে, এটা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর ডিফল্ট ফরম্যাটার হিসেবে পিটিআর সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো আছে, এখানে যে পিটিআরটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, সো এটা হলো পিটিআর। আরেকটা যেটা আমি বলছি সেটা হচ্ছে স্যার অ্যাডভান্সটা কি লাগবেই? না, অ্যাডভান্সটা লাগবে এরকম না, অ্যাডভান্স জাস্ট আপনাদেরকে কোডে হেল্প করবে এরকম একটা জিনিস। আচ্ছা, কেউ এরকম দাগাদাগি করেন নাই যে এখানে আপনারা কেউ দাগাদাগি করলে হচ্ছে আমার আবার সেই দাগাদাগি গুলো ক্লিয়ার করতে হয়। দাগাদাগি করেন না এখানে। আচ্ছা, সো এখন আমরা আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ইনলাইন সিএসএস না ইনলাইন সিএসএস, হ্যাঁ ইনলাইন সিএসএস, সেখানে যাব। তো আজকে যেহেতু আমরা সিএসএস টা শুরু করতেছি, তো সিএসএস সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে আমাদের, যে সিএসএস জিনিসটা কি। সিএসএস এর ফুল মিনিং কি বলেন? ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, ফুল মিনিং জানা জরুরি না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাই আমি নামাজের জন্য তো একটু লেট হয়ে গেছে, আমার সেকেন্ড অ্যাসাইনমেন্টটা হয়েছে কিনা যদি একটু বলতেন। আমি তো অ্যাসাইনমেন্টগুলো দেখে ফেলছিলাম, হয়েছে। আমি যতগুলো দেখছি সব একটাই হয়েছে, কারোটা হয় না এরকম পাই নাই আমি। ভাইয়া ক্লাস শেষে একবার দেখাইয়েন। হ্যাঁ, যেটা ক্লাস শেষে একবার একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যতগুলো আমি দেখছি সবগুলাই হয়েছে, কিন্তু সবগুলাই দেখছি। আচ্ছা দেখেন, সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। এইটা মূলত কি করে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে আমাদের এইচটিএমএল টা আছে না, এইটাকে ও স্টাইল প্রোভাইড করবে, আমাদেরকে স্টাইল দিবে, এটাই হচ্ছে ওর প্রধান লক্ষ্য। তো সিএসএস তিন ধরনের হয়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো ইনলাইন সিএসএস অর্থ কি? মানে হচ্ছে আমার একটা লাইন আছে, ধরেন এখানে এটা একটা এলিমেন্ট, তো সিএসএস টা যদি এই লাইনের ভেতরেই হয়, এটা হচ্ছে ইনলাইন। তো আমাদের কিন্তু ওই এখানের মিনিং এর সাথে কিন্তু মিল আছে। দেখেন, ইনলাইন সিএসএস অর্থই হচ্ছে যে এই লাইনেই আমাদের সিএসএস টা হবে। ইন্টারনাল সিএসএস অর্থ হচ্ছে এই এইচটিএমএল ফাইলের ভেতরে কোন একটা জায়গায় হবে, সেটা অবশ্যই হেডের ভিতরে। সো আমরা যদি এই এইচটিএমএল এর হেডের ভেতরে যদি আমরা এইখানে যদি আমরা স্টাইলটা করি, সেটা হবে ইন্টারনাল। আর এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল হচ্ছে যে আমরা যদি আলাদা একটা সিএসএস ফাইল নিয়ে, আমরা এখানে যেমন এইচটিএমএল একটা ফাইল নিছি, আরেকটা ফাইল নিব সিএসএস ফাইল, সেইখানে আমরা সিএসএস করব, পরে ওইটার সাথে আবার এটা লিংক করে দিব, এটা হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নাল এক্সট্রা একটা জিনিস, এখানে একটা মিনিং এ আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা এক্সটার্নাল সিএসএস অর্থ হচ্ছে এক্সট্রা একটা সিএসএস। এটা কিভাবে? ইন্টারনাল মানে আমার ইন্টারনাল ভাবে হচ্ছে সিএসএস তৈরি করতে হবে, আর এটা তো ইনলাইন যেটা আজকে আমরা শিখবো। সো আমরা প্রথমে ইনলাইনটা শিখি। ইনলাইন সিএসএস শেখার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট শিখতে হবে, যেটা হচ্ছে স্টাইল। অ্যাট্রিবিউট লেখার নিয়ম অনুসারে আমরা অ্যাট্রিবিউটের মতো করেই লিখবো। এখন এই ডাবল কোটেশনের ভিতরে হবে সিএসএস প্রপার্টিজ। সিএসএস প্রপার্টিজ, সিএসএস প্রপার্টিজ গুলা কি? এটা একটা নতুন জিনিস। সো সিএসএস প্রপার্টিজ গুলা হচ্ছে আমি কি ডিজাইন করতে চাই সেইটার প্রপার্টিজ। যেমন আমি কালার করতে চাই, কালার একটা প্রপার্টিজ। আমি ফন্ট সাইজ বাড়াইতে চাই, ফন্ট সাইজ একটা প্রপার্টিজ। আমি কি করতে চাই, ধরেন হাইট দিতে চাই, হাইট একটা প্রপার্টিজ। আমি উইথ দিতে চাই, উইথ একটা প্রপার্টিজ। এক কথা আমরা যা করব সবই প্রপার্টিজ, মানে আমরা যা ডিজাইনের জন্য যা যা করব সবই প্রপার্টিজ। তো এই যে প্রপার্টিজ লেখার রুলস হচ্ছে, দেখেন অ্যাট্রিবিউট আমরা কি করতাম, সমান সমান দিয়ে ডাবল ইকুয়েশন দিতাম, কিন্তু প্রপার্টিজ লিখতে হয় কিভাবে? প্রপার্টিজ নেম, তারপর একটা কোলন, তারপর হচ্ছে একটা ভ্যালু। এই ভ্যালুটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন কালার, কেউ রেড দিবে, কেউ ব্লু দিবে, কেউ গ্রিন দিবে। ফন্ট সাইজ এটা ফিক্স, কিন্তু ফন্ট সাইজের পাশে ভ্যালু, কেউ দিবে 20 পিক্সেল, কেউ দিবে 18 পিক্সেল। সো এই ভ্যালু কি হবে এটা আমরা আগে থেকে বলতে পারবো না, ঠিক আছে? অ্যাট্রিবিউটে কি হবে আমরা আগে থেকে বলতে পারি, বাট ভ্যালুতে কি হবে এটা আমরা আগে থেকে বলতে পারি না। সো এই ভ্যালুগুলো দেওয়ার পর একটা সেমিকোলন দিতে হয়, এটা হচ্ছে নিয়ম।
ঠিক আছে? সো সব প্রপার্টিজ একই নিয়মে হয়, প্রপার্টিজ নেম কোলন তারপর ভ্যালু তারপর সেমিকোলন। সো এই প্রপার্টিজ গুলোই মূলত এই স্টাইলে ডাবল কোটেশনের মধ্যে দিতে হয়। যেমন আমরা এই যে হ্যালো আছে, এই হ্যালোকে আমরা একটু ধরেন মাঝখানে নিয়ে আসবো, মিডল পয়েন্টে নিয়ে আসবো, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের অ্যাট্রিবিউট লিখতে হবে স্টাইল, বাট আপনি যদি H2 এর সাথে একবারে মিলিয়ে হচ্ছে স্টাইল লিখেন তাহলে H2 আর H2 থাকে না। আমাদের একটা স্পেস দিয়ে তারপর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটটা লিখতে হবে। এরপর আমরা ভিতরে আমাদের প্রপার্টিজ দেব। যেমন আমরা এই টেক্সটটাকে অ্যালাইন করতে চাই, এখন কই আছে, এখন আছে এই পাশে। আমরা যদি অ্যালাইন করতে চাই, সো টেক্সট অ্যালাইন। সিএসএস প্রপার্টিজ এর ক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয়, এটা আপনাদের মনে থাকতে সুবিধা হবে এগুলা। যেমন দেখবেন একাধিক ওয়ার্ড নিয়ে যদি কোনো প্রপার্টিজ থাকে সেগুলো যুক্ত করা হয় হাইফেনের মাধ্যমে, কখনোই স্পেস দিবেন না, মানে কখনোই স্পেস দিয়ে সিএসএস প্রপার্টিজ হয় না। সিএসএস প্রপার্টিজ হয় অবশ্যই হাইফেনের মাধ্যমে, ঠিক আছে, যদি একাধিক ওয়ার্ড থাকে। সো প্রপার্টিজ নেম কোলন তারপর হচ্ছে ভ্যালু, যেমন আমরা চাই সেন্টারে আনতে, সো সেন্টার তারপর হচ্ছে সেমিকোলন। সো এখন যদি আমরা এটা সেভ করে যদি এখানে আসি, দেখবেন এটা মাঝখানে চলে আসে। সো আমরা যদি আরো একটা প্রপার্টিজ দিতে চাই তাহলে কি করব, তাহলে ঠিক সেমিকোলনের পর থেকে আমরা শুরু করতে পারি। কালার, সো আমি দিলাম রেড, সেমিকোলন, দেখেন রেড হয়ে গেছে। আমি চাচ্ছি যে ফন্ট সাইজ বাড়াইতে, সো ফন্ট সাইজ আমি চাইলাম হচ্ছে 50 পিক্সেল দিতে, 50 পিক্সেল, সেটা বড় হয়ে গেছে। এই হচ্ছে ইনলাইন সিএসএস। সো ইনলাইন সিএসএস কিভাবে করতে হয় সবাই কি ক্লিয়ার? জি জি ভাইয়া। আচ্ছা, এখন ইনলাইন সিএসএস করার ক্ষেত্রে কয়েকটা জনপ্রিয় প্রশ্ন আছে। শুধু ইনলাইন সিএসএস না, যে কোনো সিএসএস এর ক্ষেত্রে জনপ্রিয় প্রশ্ন হচ্ছে যা আমরা এগুলা মনে রাখবো কিভাবে। আমরা HTML এ না হলে কয়েকটা জিনিস আছে, H2, P, ইমেজ, বিং, হাইফেন, এগুলো না হলে কষ্ট করে আমাদের করতে করতে মুখস্থ হয়ে গেল। বাট এগুলো আমরা মনে রাখবো কিভাবে? আমি কাউরে মিউট করায় রাখতে পারি না, ওটা হচ্ছে একটা সমস্যা। তবে প্রশ্ন করে বা করে মিউট করে দিবেন আবার। আচ্ছা, সিএসএস প্রপার্টিজ মনে রাখার নিয়ম। সিএসএস প্রপার্টিজ মনে রাখতে হবে হচ্ছে, এটা মনে রাখতে হবে না। ফার্স্ট অফ অল এটা আপনাদের মনে রাখতে হবে না। সিএসএস প্রপার্টিজ মনে রাখার আগে আপনাদের মাথায় যে চিন্তাটা আসবে যে আমি আসলে কি করতে চাই এখন, এই চিন্তাটা আপনার মাথায় সবার আগে আসতে হবে। আপনি যেটা করতে চান সেটার ইংরেজি ওয়ার্ডটা খুঁজবেন। যেমন আপনি কি করতে চান এখন, যেমন আমি চাইতেছি এই টেক্সটের লেটার গুলো একটু ফাঁকা ফাঁকা হোক, এইটা আমি চাইতেছি। দেখেন এই টেক্সটের লেটার গুলো একটা থেকে একটু ফাঁকা ফাঁকা হোক। সো আমি এটা চিন্তা করলাম। এখন দেখেন এটার একটু ইংরেজি ওয়ার্ডটা বের করেন। পুরাটা একটা ওয়ার্ড কিন্তু এইটা একটা লেটার। সো আমি চাচ্ছি যে লেটার গুলোর মধ্যে ফাঁকা হোক। ফাঁকা হওয়ার ইংরেজি কি? স্পেসিং না? সো আমি যদি লেটার গুলোর মধ্যে একটু ফাঁকা বাড়াইতে চাই তাহলে আমাকে অবশ্যই লেটার স্পেসিং এরকম কোনো কিছু একটা আমার পাইতে হবে। সো সাহস করে এখানে একটু লিখবেন যে আমার দরকার হচ্ছে কি লেটার স্পেসিং। দেখেন আপনি ঠিক যেটা চিন্তা করবেন সেই নামেই একটা সিএসএস তৈরি করা আছে। সো সিএসএস টা যারা তৈরি করছে তারা অনেক চিন্তা ভাবনা করে এমন ভাবেই তৈরি করছে যাতে আমরা আমাদের মুখস্থ করতে না হয়, যাতে আমরা চিন্তা ভাবনা করলে তার সাথে মিলে যায়। আচ্ছা ভাইয়া, 5 পিক্সেল। হ্যাঁ বলেন। এই সিএসএস টা কি আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি এইচটিএমএল টাকে আরো সাজায় গোছানোর জন্য একটা প্রোগ্রাম? সিএসএস টা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা স্টাইল শীট। মানে এখানে আপনি স্টাইল প্রোভাইড করবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা তখনই বলবো যখন আমরা লজিক দিতে পারবো, ঠিক আছে? সিএসএস কোনো লজিক দেয় না, সিএসএস জাস্ট আমাদেরকে কিছু স্টাইল প্রোভাইড করবে। এটা যে এইচটিএমএল ভিতরেই ব্যবহার করা হয় না আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করা হয়? শুধুমাত্র এইচটিএমএল এর সাথে এটা ব্যবহার করতে হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো কিছুর সাথে এটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ জি, ধন্যবাদ ভাই। তো দেখেন লেটার স্পেসিং 5 পিক্সেল দিলাম, তাহলে দেখেন লেটারগুলো কিন্তু ফাঁকা ফাঁকা হইছে। আপনি আরেকটু বাড়ায় দেন, দেখেন আরো ফাঁকা ফাঁকা হইছে।
সো একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আসলে সিএসএস মুখস্থ করার কোনো বিষয় না, এটা আমাদের আগে ভাবতে হবে যে আমরা কি ডিজাইন করব, তারপর হচ্ছে আমাদের কাজটা করতে হবে। স্যার লেটার স্পেসিং থাকলে কি ওয়ার্ড স্পেসিং থাকবে? হ্যাঁ অবশ্যই, এই তো সাবাস, এই যে ওয়ার্ড স্পেসিংও কিন্তু আছে, এই যে দেখছেন ওয়ার্ড স্পেসিংও একটা প্রপার্টিজ আছে। সো আপনারা স্টাইলের ক্ষেত্রে যা চিন্তা করবেন সাহস করে লিখবেন, লিখলে দেখবেন যে ওই নামে প্রপার্টিজ অবশ্যই আছে, ঠিক আছে? নাই এরকম কখনোই হবে না, অবশ্যই অবশ্যই থাকবে, ওয়ার্ড স্পেসিং আছে। যেমন আমি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা লিখলাম। দেখেন এখন কিন্তু স্পেসিং কিন্তু কতটুকু আছে, এটা আমরা ওয়ার্ড স্পেসিং বাড়ায় দেই, যেমন আমি এটাও 50 পিক্সেল দিলাম। সো আমাদের এখন অনেক ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? সো সিএসএস কে মুখস্থ করবেন না, আমি আগেই বলি অনেক সিএসএস আসবে, কয়েক হাজার সিএসএস আছে, কয়েক হাজার প্রপার্টিজ আছে, বাট এগুলো কিচ্ছু মুখস্থ করতে হবে না, দেখবেন এমনিই পারতেছে। ওকে, সো ইনলাইন সিএসএস যদি আমাদের মানে বোঝা হয়ে যায়, সিএসএস জিনিসটা কি সেটা যদি আমাদের বোঝা হয়ে যায়, তাহলে আমরা নেক্সট যেটা সেটা হচ্ছে ডিভ, এটাতে আমরা মুভ করতে পারি। সো আমরা কি এই ইনলাইন সিএসএস কি ক্লিয়ার সবার? জি স্যার। ভাই আরেকটু বুঝাইলে বোধহয় ভালো হতো। একবারে শুরু থেকেই বোঝাবো ইনলাইন সিএসএস? জি জি, একটু আরেকটু রিপিট করেন। আচ্ছা, স্যার আরেকবার যদি দেখেন তাহলে নোটপ্যাডে করেন স্যার। হ্যাঁ মানে স্যার আপনি যে ফার্স্টে যে বেসিক যে লেখাগুলো লিখছিলেন ওইটা আপনি নোটপ্যাডে লেখেন, তাহলে বেটার হবে একটু। হ্যাঁ হ্যাঁ, জি 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 ভাইয়া, এটা বেটার হবে, এবারে ইজি ইজি লাগতেছে। মানে নোটপ্যাডে করবো আর কি কোডিংটা? জি জি, একটু নতুন করে একটু অন্য একটা ইসে করলে মনে হয় সুবিধা হবে। কোডিং এর আগে যে আপনি এই সিএসএস এর যে বেসিকটা বলছিলেন ওইটা আর কি নোটপ্যাডে করেন আর কি। মানে নোটপ্যাড প্লাস প্লাস যেটা সেইটাতে করবো? স্যার এখানে আমার মনে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডে মানে কালো দেখাচ্ছে, তো সেজন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে ওনাদের। আচ্ছা, আপনারা যদি বলেন যে আমার কোড হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে করতে হবে, তাহলে আমি ওইটাতে করবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলেন যে একটু লাইট একটা থিম দেওয়ার জন্য বা এটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, তাহলে আমি এখান থেকে কালার থিমটা চেঞ্জ করে দেই। বাট যেরকম এখন দেখতেছেন আপনি নোটপ্যাডে গিয়ে এমনই দেখবেন ভাইয়া হচ্ছে ওনারা বলতে চাচ্ছে যে এখন যে কোডটা বোঝালেন এই কোডটুকুই অন্য জায়গায় আরেকটু বোঝাইতেন, এটা জাস্ট বলছে আর কি। অন্য জায়গায় বলতে অন্য একটা এডিটরে অন্য এতটুকু কোডটাই অন্য একটা জায়গায় আরেকটু ভালো করে বোঝাইতেন, এটাই বলছে মেবি। ও আচ্ছা, যদি বলেন ভাইয়া আমি বলছি যে আপনি যে এইগুলো করছেন এগুলো এটা করার আগে আপনি যে এই লিখে লিখে বুঝাইছিলেন যে এটা বেসিক, ঠিক আছে? মানে এই সিএসএস এর যে বেসিকটা আপনি বলছিলেন ওইটা আর কি আমি বলছি যে ওই লেখাগুলো আপনি একটা নোটপ্যাডে লেখেন তাই। ও আচ্ছা, এটা তো ভিডিওটা আরেকটু এক মিনিট আমি বলি, এটা তো ভিডিওটা আমরা পাবোই, তাহলে নোটপ্যাডে আলাদা করে নোটের দরকার নাই ভাই। আচ্ছা সমস্যা নাই, ওইটা ঠিক আছে। আমার মনে হয় আগেরটাই ঠিক ছিল স্যার, আপনি আগেরটাতেই করেন, ঠিক আছে? এই কালারটাই ঠিক আছে, কালারটাই ঠিক আছে, এখানে ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, এইটা হচ্ছে আমি আগে যেটা বুঝাইছি, তো ওই তখনই যদি বলতেন তাহলে একটু ভালো হইতো। কারণ হচ্ছে এখন ওইটা বোঝানোর পর আমাকে আবার ইনলাইন সিএসএস পুরাটাই রিপিট করতে হবে। আর এটা তো আমরা আসলে ভিডিও পাবো। সমস্যা নাই। আসলে আরেকটা কথা বলি যে আর একটু ভালো করে বোঝানো বলতে আমার বোঝানোর লিমিট এইখানেই, মানে এর যে ভালো করে যে কিভাবে বোঝানো যাবে এটা আমি বুঝতেছি না আসলে। আচ্ছা আমি নোটপ্যাডে দেখাই, সমস্যা নেই, নোটপ্যাড নেই। না কারণ আছে, কারণ অনেকে হচ্ছে নোটপ্যাডে কোড করে, সো তাদের জন্য যদি নোটপ্যাডে আমি করি তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা তো আমি এটা কেটে দেই। আচ্ছা সিএসএস মেইনলি তিন ধরনের হয়, যেটা বলছি সেটা হচ্ছে একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে? ইনলাইন মানে হচ্ছে আমি এক লাইনের ভিতরেই সিএসএস করব, এটা আমি অন্য কোথাও যাব না, অন্য কোথাও আমি সিএসএস করতে যাব না। ইন্টারনাল হচ্ছে এই হেডের মধ্যে করতে হয়, এটা হচ্ছে আমরা পরে দেখব। আর এক্সটার্নাল হচ্ছে এক্সট্রা একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে, সেইখানে আমাদের সব সিএসএস থাকবে। তো
নরমালি আমরা এইটাই করব, ভবিষ্যতে আমরা কখনো এইগুলা করব না, তবে এখন আমাদের বেসিক শেখার জন্য এটা দেখতে হইতেছে। ইনলাইন সিএসএস করতে হলে আমাদেরকে প্রথমে একটা অ্যাট্রিবিউট শিখতে হবে, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমি বলে দিচ্ছি, এভাবেই লিখতে হবে। তবে এই অ্যাট্রিবিউটের ভেতরে থাকবে সিএসএস প্রপার্টিজ গুলা, এই ডাবল কোটেশনের ভেতরে থাকবে। সিএসএস প্রপার্টিজ গুলা কি? সিএসএস প্রপার্টিজ গুলা হচ্ছে সেই জিনিসগুলা যেগুলো আমরা করতে চাই। এটা কোনো আলাদা কোনো সংজ্ঞা নাই, সংজ্ঞা হচ্ছে আমরা কি করতে চাই সেটাই সিএসএস। আমরা কালার দিব, এটা একটা সিএসএস। আমরা ফন্ট সাইজ বাড়াবো, এটা একটা সিএসএস। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা একটা সিএসএস। ঠিক আছে, ডিসপ্লে দিব, ডিসপ্লে আমাদের দেখাবে কিনা, এটা একটা সিএসএস। তো আমরা যা করতে চাই সেটাই হচ্ছে সিএসএস। সিএসএস লেখার রুলস হচ্ছে প্রথমে প্রপার্টিজের নাম, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে ভ্যালু, তারপর সেমিকোলন। এইটা হচ্ছে প্রপার্টিজ লেখার রুলস। এখন এই ভ্যালুটা এক একজন এক এক ভাবে দেয়। তো আমরা যেটা করছি, আমরা মূলত এখানে প্রথমে একটা এলিমেন্ট নিছি, কারণ ইনলাইন সিএসএস করতে হয় যে কোনো একটা এলিমেন্টের উপরে। তো আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন যদি এইখানে আমরা যদি ইনলাইন সিএসএস করতে চাই, সো আমাদের অ্যাট্রিবিউট দেওয়ার নিয়ম কোথায়? ওই ট্যাগের শুরুতে একটা স্পেস দিয়ে, সো একইভাবে দিব স্টাইল ইকুয়ালস টু ডাবল ইকুয়ালস। এখন আমরা এটার ভিতরে আমাদের যা মনে চায় আর কি, হ্যালো ওয়ার্ল্ডটাকে নিয়ে আমাদের যা যা করতে ইচ্ছা হয় তাই করবো। যে টেক্সটে অ্যালাইন এবার না দেই, ধরেন আমি এবার দিলাম হচ্ছে ফন্ট সাইজ 2 পিক্সেল। আবার ধরেন যে টেক্সট ডেকোরেশন, আমি টেক্সট কিছু ডেকোরেট করতে চাই, কি ডেকোরেট করবো আমি? এটা আন্ডারলাইন দিই, আন্ডারলাইন দিলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, করলাম। করার পর এখন যদি আমি এই কোডটাকে আমার তো রান করতে হবে। দেখেন এই যে আমি যা করছি সিএসএস সেইটাই এখানে আসছে। সো এবার কি ইনলাইন সিএসএস ব্যাপারটা ক্লিয়ার? জি জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সো আমরা আবার আচ্ছা, এখানে যদি লাইট থিম দরকার হয় তাহলেও বললেন যে এখানে আমাদের লাইট একটা থিম প্রয়োজন, ব্ল্যাক থিম ভালো লাগতেছে না। না ঠিক আছে ভাইয়া, চলবে। রিকমেন্ড থাকবে, কেউ যদি কোডিং এ লেগে থাকেন বা এটার উপর ক্যারিয়ার করেন তাহলে সবসময় এরকম ডার্ক ইউজ করবেন, কারণ লাইট থিম ইউজ করলে ওটা চোখে অনেক বেশি একটা ইফেক্ট ফেলে। ঠিক আছে, অনেকক্ষণ আর কোডিং করতে তো অনেকক্ষণ তাকায় থাকতে হয়। আপনি মুভি দেখেন বা অন্য কিছু দেখেন, ওইগুলাতে কালারফুল থাকলে সমস্যা নেই, বাট এটা তো অনেকক্ষণ তাকায় থাকতে হয়। তো ডার্ক থাকলে চোখে অনেক ধরনের রে কম আসে। বুঝলাম না, কথা বেজে বেজে আসছে। আচ্ছা, তো পরবর্তী টপিক হচ্ছে ব্লক এলিমেন্ট। তো এখানে ডিপ দিয়ে বোঝানো হয়েছে, মূলত আমরা ব্লকটা শিখবো যে ব্লক জিনিসটা কি, বা ব্লকের সাথে HTML CSS এর কানেকশনটা কোথায়। আচ্ছা, ব্লকের বাংলা কি বলেন তো? আবদ্ধ করা কেন? স্তম্ভ। আবদ্ধ করা। ব্লকের বাংলা স্তম্ভ ভাইয়া। ব্লকের বাংলা হচ্ছে হয়তো আবদ্ধ করা বা আটকানো। বাধা দেওয়া, বাধা দেওয়া। বাধা দেয়া, হ্যাঁ এই তো ব্লক। এই ব্লক মানে হচ্ছে বাধা দেয়া। আর স্তম্ভ সম্ভবত এটা হচ্ছে, বা এটা হচ্ছে অন্য কোন এক ধরনের ব্লক হয়তো, যা জানি না, কিন্তু ব্লক মানে হচ্ছে বাধা দেওয়া হয়, BLOCK ব্লক। আচ্ছা, তো আমরা বলি না যে রাস্তা ব্লক করে রাখছে, এটা কিন্তু আমরা বলি মাঝে মধ্যে যে হচ্ছে যে রাস্তা কিন্তু ব্লক করা, তার মানে কি রাস্তা হচ্ছে বন্ধ করা। আবার আমরা বলি না যে সে একাই সবকিছু, মানে সে একাই হচ্ছে চারিপাশ সবকিছু ব্লক করে রাখছে। কম্পিউটার নিয়ে ডিপ্লোমা কেউ করে কিনা সেটা হচ্ছে আপনি একটু গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন, কারণ এখানে সবাই ক্লাস করতেছে, সো ওইটা হয়তো এখন অনেক অ্যান্সার দিতে পারবে না। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। বলতেছি কি স্যার, এই যে 10টা 3-এর দিকে আমাদের এখানে কারেন্ট চলে গেছিল, সো আপনি কি করছেন আমি দেখতে পাই না 11 মিনিট। একটু আবার একটু দেখেন, বলা যাবে?
কোনটুকু দেখতে পারেন নাই, বা মানে আপনি কোনটুকু মিস করছেন? মানে আপনি ওই যে রো কলম এসব দেখানোর পরে মানে আমাদের এখানে গান চলে গেছিল। রেকর্ডেড ভিডিও পরে দেখে নেবেন আর কি। তাহলে রেকর্ড আছে তো, রেকর্ড দেখলে হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন পসিবল না, কারণ ওই টপিকসটা অনেক লেন্দি একটা টপিকস আর কি। সো ওইটা আপনাকে একটু ভিডিও দেখে বুঝতে হবে। মানে কি কি কিনে দেখে দেখিয়েছেন সেটা তো বলা হবে। হ্যাঁ, ওটা ইনলাইন সিএসএস দেখাইছি, ইনলাইন সিএসএস, জাস্ট এইটুকুই দেখে নিবেন, কোনো সমস্যা নাই, ইজি টপিকস আছে। আচ্ছা, এখন ব্লক, এখন এইচটিএমএল এ আমাদের এই যে এই এইচটিএমএল এর বডির ভেতরে কিছু কিছু এলিমেন্ট আছে ব্লক এলিমেন্ট, কিছু কিছু এলিমেন্ট আছে যে ওরা ব্লক এলিমেন্ট না। একটা এলিমেন্ট ব্লক কিনা সেটা বুঝতে হলে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন আমরা একটা H2 নিলাম, ওয়েলকাম, আর আমরা আরেকটা H2 নেই, এর ভিতরে লিখি যে হ্যালো। তো দুইটা H2 নিলাম, সো আমাদের এখানে ওয়েলকাম এবং হ্যালো আসছে। সেখানে প্রথমে একটা কোশ্চেন রেজ হয়, সেটা হচ্ছে যে আচ্ছা, আমাদের ওয়েলকামের জায়গা তো এতটুকু, তো হ্যালো কেন এই ওয়েলকামের এই পাশে আসলো না? আমাদের এই এতটুকু জায়গা কেন ওয়েস্ট হইতেছে এখানে? এটা তো ওয়েস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে আমাদের যে হ্যালো লেখাটা আছে, সেটা আমাদের এইটা আমাদের ওয়েলকামের এইখানে এসে বসলিতে হয়ে যেত। সো কি কারণে হ্যালো এই ওয়েলকামের পাশে বসতে পারলো না? তো এটার উত্তর হচ্ছে ওয়েলকাম হচ্ছে একটা H2 এলিমেন্ট, আর H2 এলিমেন্ট হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কি? ব্লক এলিমেন্ট হচ্ছে সেই সকল এলিমেন্ট যারা হচ্ছে তাদের আশেপাশে কাউরে অ্যালাউ করেন না। মানে ও যতটুকু এরিয়া নিয়ে আসে, ও ওই অতটুকু এরিয়ার আশেপাশে কাউকে মানে অ্যালাউ করবে না। সেইটা চাক্ষুষ দেখার জন্য আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করতে পারি। সো ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে আমরা যদি এলিমেন্টে গিয়ে দেখেন, এই যে আমি এখন বডির ভিতরে ঢুকি, এই যে এখানে আমি ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে, যে এক্সপ্যান্ড হয়েছে দেখেন। আমি H2 এর উপর মাউস নিছি, আর উপরে দেখেন আমি মাউস নিছি H2 এর উপর, কিন্তু উপরে আমাদের বডিতে দেখেন সিলেক্ট হয়েছে কতটুকু? পুরোটা সিলেক্ট হয়েছে না? দেখেন পুরোটা সিলেক্ট হয়েছে না? এটার কারণ কি? ওর জায়গা হচ্ছে এতটুকু, বাট ও সিলেক্ট করে রাখছে পুরাটা। এটার কারণ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। এই যে ও ব্লক, এইটা আমরা ব্লক কোথায় বলা হয়েছে সেটা আমরা দেখতে চাই। তাহলে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এইখানে দেখেন, এই ডাউন সাইডে দেখেন স্টাইলের এখানে লেখা দেখবেন H2 এর কিছু ডিফল্ট স্টাইল আসবে। তো দেখেন ওর কিন্তু ডিফল্ট হিসেবে বলা আছে যে ডিসপ্লে ব্লক, ঠিক আছে? সো এটা একটা ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্ট কি, সবাই কি ক্লিয়ার? জি স্যার। এখন যদি বলেন যে ব্লক ছোটাবো কিভাবে, ব্লক ছোটানোর অনেকগুলো ওয়ে আছে। তো সবই হচ্ছে ডিসপ্লে প্রপার্টিজ এর মধ্যে পড়ে। ডিসপ্লে ব্লক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, ডিসপ্লে শুধু ইনলাইন আছে। ডিসপ্লে ব্লক হচ্ছে এরকম বাধা দিয়ে রাখে সব। ডিসপ্লে ইনলাইন ব্লক হচ্ছে কি, যে তোমার যতটুকু তোমার ওয়ার্ড তুমি ততটুকু ব্লক করো। সেইখানে এটা আসতেছে না, আমি ক্লিয়ার করি। ডিসপ্লে ইনলাইন ব্লক, এটার অর্থ হচ্ছে তোমার যতটুকু জায়গা তুমি ততটুকু ব্লক করো। সো যদি আমরা ইনলাইন ব্লক করে দেই দুইটাকেই, দেখেন আপনি যদি প্রথমটাকে ইনলাইন ব্লক করেন, পরেরটাকে যদি না করেন, তাহলে কিন্তু পাশাপাশি আসবে না। কারণ কি, ও নিজেও তো ব্লক, আর কোন এলিমেন্ট যদি ব্লক অবস্থায় থাকে সে আর একটা ব্লকে যায়ও না, সে একাই এক জায়গায় থাকতে চায়। এখন দেখেন, এখন কিন্তু পাশাপাশি আছে, এখন কিন্তু কেউ কারো নিচে নাই, বা ওয়েলকাম উপরে বা হ্যালো নিচে নাই, কারণ আমরা দুইটাকেই ব্লক ছুটাই দিছি। ব্লক ছুটানোর আরেকটা ওয়ে আছে, যদি আপনি শুধুমাত্র ইনলাইন করে দেন তাহলে ওদের আর ব্লক থাকে না। যেরকম ইনলাইন করে দেন তাহলেও দেখবেন কি ওদের আর ব্লক নাই, ঠিক আছে, ওরা ব্লক থেকে ছুটে যাবে। সো এই হচ্ছে ব্লক এলিমেন্ট। সো আমরা এখন মাঝে মধ্যে এরকম কাজ করতে গেলে আপনারা হয়তো বলবেন যে স্যার এটা পাশাপাশি আসে না কেন, নিচে নিচে আসে কেন? সো নিচে নিচে আসে কেন? এরকম ব্লক এলিমেন্টের কারণে। ওকে, সো আমাদের পরবর্তী যে জিনিসটা, পরবর্তীতে যেটা শিখবো সেটা হচ্ছে লিস্ট। খুবই ইজি একটা টপিকস, আবার খুবই বহুল ব্যবহৃত, মানে এটা অনেক ব্যবহার করা হয়। আচ্ছা, সো লিস্ট আমরা রিয়েল লাইফে অনেক ইউজ করি। সেটা হইতে পারে
খেলাধুলার ক্ষেত্রেও প্লেয়ার লিস্ট করি, বাজার করতে গেলেও আমরা লিস্ট করি, বাজারের লিস্ট করি। সো আমাদের রিয়েল লাইফে মূলত আমরা দুই ভাবে লিস্ট করি। যেমন আমরা কোনো লিস্ট করি নাম্বার দিয়ে, একটা অর্ডার মেনটেন করি। যেমন হচ্ছে ধরেন প্লেয়ার ক্রিকেট খেলার ক্ষেত্রে তো যে সবার প্রথমে নামবে তাকে আমরা 1 দিয়ে তার নামটা লিখি, যে দ্বিতীয়তে নামবে তাকে আমরা 2 দিয়ে তার নামটা লিখি। সেইখানে আমরা বেসিক্যালি যেটা করতেছি সেটা হচ্ছে আমরা কিন্তু একটা অর্ডার মেনটেন করতেছি, যে কে ওপেনিং নামবে আর কে হচ্ছে পরে নামবে আর কি, সেকেন্ডে নামবে কি থার্ডে নামবে, এটা একটা অর্ডার আমরা মেনটেন করতেছি। সো যেই লিস্ট আমরা অর্ডার মেনটেন করে করব সেটাকে আমরা বলবো যে অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট। আচ্ছা, আর এক ধরনের লিস্ট আমাদের আছে যেটা হচ্ছে ধর আমরা বাজার করতে গেলাম, তখন আমাদের এক ধরনের লিস্ট আছে যেটা আমরা কোনো 1 2 3 বা এরকম কোনো অর্ডার করি না, যেটা হচ্ছে আমরা ধরেন স্টার চিহ্ন দিলাম অথবা একটা টিক দিলাম, টিক দিয়ে হচ্ছে আমি একটা অর্ডার লিখলাম। তো ওইগুলোতে আমরা কোনো অর্ডার মেনটেন করি না, সেজন্য ওইটাকে আমরা বলবো যে আনঅর্ডার লিস্ট। তো দেখেন, লিস্ট অর্ডার হোক বা আনঅর্ডার হোক, দুইটার ভিতরে কিন্তু আমাদের এই লিস্ট কিন্তু থাকবেই, তাই না? লিস্ট কি কোনোটায় বাদ যাবে? লিস্ট কিন্তু কোনোটায় বাদ যাবে না। যেটা অর্ডার লিস্ট সেটার ভিতরে আমাদের লিস্ট থাকবে, এটা আনঅর্ডার লিস্ট সেটার ভিতরে আমাদের লিস্ট থাকবে। সো অর্ডার লিস্ট, অর্ডারের ও আর লিস্টের এল। তাহলে আমাদের অর্ডার লিস্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের এলিমেন্টের নাম হবে ওএল। ওএল এর ভিতরে আমাদের লিস্ট, লিস্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলআই। ঠিক একই ভাবে আনঅর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ কি হবে? ইউএল, তাই না? ইউএল এর ভিতরে আমাদের এলআই থাকবে। বুঝতে পারছি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্য? এখন আমরা এটা কোডে করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। অর্ডার লিস্ট ওএল, সো ওএল এর ভিতরে কি থাকবে? এলআই। কারণ আমরা কি বলছি যে হোক এটা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, ভেতরে আমাদের লিস্ট থাকবেই। সো আমি প্রথমে দিলাম, প্রথমে কে নামে তামিম, তামিমের সাথে কে নামে আমি জানি না, লিটন দাস, লিটন। তারপরে কে নামে? সাকিব, সাকিব। লিটন এখনো খেলে? জি ভাইয়া। ও আচ্ছা, ভালো। আমি বাংলাদেশে খেলা দেখা বাদ দিচ্ছি অনেকদিন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। সো এই অর্ডার লিস্ট আমাদের কিভাবে আসে? আপনি কথা শুনে সবাই মিলে শেয়ার করলাম, বুঝি নাই, আমারে বলে নাই, অন্য দলে বলছে, মিউট করে দিই। আচ্ছা, সো দেখেন এটা একটা অর্ডার লিস্ট 1 2 3 এভাবে আসছে। আমরা যদি এখন একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাই তাহলে শুধু ওএল এর পরিবর্তে ইউএল হবে, বাদ বাকি সব সেম থাকবে। সো আমি একটা প্রথমে ধরেন রাইস, তারপর হচ্ছে ধরেন কেক, তারপর হচ্ছে ধরেন আনঅর্ডার লিস্ট কিভাবে আসে? এরকম ডট 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 আসবে, এটা তো কোনো অর্ডার মেনটেন হবে না। সো আনঅর্ডার এবং অর্ডার দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার, অর্ডারতে মানে আমরা বোঝাতে চাচ্ছি যে এ এরপরে এ নামবে, আর আনঅর্ডার মানে স্যার মানে সবগুলো যে কোনো একটা নেওয়া যাবে। হ্যাঁ, আসলে এখানে আর কি এরকম কোনো 1 2 3 ABC এগুলো দেয়া হয় না, মানে আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টে একটু অর্ডার মেনটেন করা হয় আর কি। স্যার অর্ডার যদি আপনি না দেন, স্যার ওই ডট গুলো কি আপনি অর্ডার যদি না দেন তাহলে অটোমেটিকই আসবে, নাকি অর্ডার দেওয়ার জন্য অন্য কোনো এলিমেন্ট আছে, মানে সিস্টেম আছে? আপনি যদি অর্ডার লিস্ট করেন তাহলে অটোমেটিকলি এরকম 1 2 3 আসবে, অর্ডারে অটোমেটিক নিয়ে নেবে, তাই না? নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, অর্ডারে অটোমেটিকলি ও নিয়ে নেবে। আর অর্ডারে আর আনঅর্ডারে নেবে হচ্ছে ডট। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি 1 2 3 না চাই, ধরেন আমি ABCD চাই, সেই ক্ষেত্রে তাহলে এই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টাইপ। এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে আপনি কি চান? ABC।
জি, ছোট হাতের না বড় হাতের? ক্যাপিটাল এ। ক্যাপিটাল, তাহলে এটা ক্যাপিটাল এ দিবেন, তাহলে এখানে এ বি চলে আসবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমি এই যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ধরেন আমি কোনো একটা সিম্বল চাচ্ছি যেটা আমার পছন্দ মতো সিম্বল, তাহলে এখানে আপনাদের আইকন ইউজ করতে হবে। আপনার পছন্দের কোন একটা সিম্বল চাইলে এই এলআই এর ভিতর আইকন ইউজ করতে হবে। ফার্স্ট অ্যাসাইনমেন্টে এটা জমা দিছিলাম। স্যার একটা এক্সাম্পল দেন। ঠিক আছে। আচ্ছা, লিস্ট আমাদের ক্লিয়ার হইলো। তাহলে লিস্ট ট্যাগ নেস্টেড মানে কি? মানে হচ্ছে আমি ধরেন এই এগেরও আরো কয়েকটা নেস্টেড লিস্ট বানাতে চাই, তাহলে আমাদের এগের ভিতরে আবার একটা লিস্ট তৈরি করতে হবে, এর ভিতরে আমরা আবার এলআই তৈরি করব, যেটা কি খুব বেশি ব্যবহার করা হয় না, মানে আমি ব্যবহার করি না এখন এরকম। ঠিক আছে, নরমালি লিস্ট এখানে এরকম ভাবে আপনার নেস্টেড লিস্ট খুব বেশি একটা দেখা যায় না। তাহলে কি হবে, ওরকম ওই এগের পরে আরো দুইটা এরকম নেস্টেড লিস্ট আসবে। ওই এলআই ট্যাগের ভেতরে হচ্ছে আমাদের নতুন করে রোমান সংখ্যা দিলে কি হবে, ছোট হাতের আই দিবেন টাইপে, এই টাইপের এখানে ছোট হাতের আই লিখবেন, তাহলে রোমান সংখ্যা আসবে। আনঅর্ডার লিস্টে আমরা যদি আইকন গুলা কিভাবে নিব আর কি, যদি অন্য কিছু দিতে চাই? আনঅর্ডার লিস্টে যদি আমরা অন্য কিছু দিতে চাই, আইকন গুলো কিভাবে নিব? আইকন গুলো এই যে এই লিস্টের পরে এখানে একটা আইকন নেবেন, এই আইকন গুলো আপনাদের যখন আমি দেখাবো তখন বুঝতে পারবেন আইকন গুলা কি আজকে আসছে। আইকন গুলো আজকে নাই, আইকন গুলো হচ্ছে আমাদের এই যে এইখানে আছে, ফন্ট অসমের এইখানে আছে, ওইটা আমি দেখাই দিব, সমস্যা নেই। আইকন গুলা হচ্ছে আপনাদের ইয়া করাবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি দেখাই দিই, সমস্যা নেই। যেমন ধরেন এই যে এইখানে এই যে দেখেন একটা আইকন দেয়া হয়েছে সার্কেল, এর ভিতরে হচ্ছে আবার ফাঁকা, তো এইটা হচ্ছে কাস্টম আইকন। সেটা কিভাবে দেয়া হয়েছে দেখেন, ওদের কোডটা একটু দেখি। এই দেখেন এলআই এর ভিতর এই যে একটা আই একটা ক্লাস আছে, তার ভিতরে হচ্ছে কিছু টেক্সট, এই জিনিসটাই হচ্ছে আইকনটা প্রয়োগ করেছে সার্কেল, সেটা আপনারা পরে দেখতে পাবেন। ওকে, আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ফর্ম। ফর্ম খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো হ্যাঁ, আজকে আমি ফর্মটা শেষ করাই দিব, সমস্যা নেই। সো আমাদের হচ্ছে দেখেন ফর্মটা বেশিক্ষণ লাগবে না, খুবই ইজি কয়েকটা জিনিস। ফর্ম শুরু করতে হয় ফর্ম ট্যাগের মাধ্যমে, জাস্ট একটা সিম্পল একটা ট্যাগ, এটা হচ্ছে ডাবল ট্যাগের একটা এলিমেন্ট। হ্যাঁ, তো ফর্মের ভেতর কি কি থাকে? ফর্মের ভেতর মেইনলি থাকে হচ্ছে ইনপুট। হ্যাঁ, ইনপুট। ইনপুট কি? ইনপুট হচ্ছে আপনাদের ইউজার আপনাদের ইনপুট দিবে, এটা হচ্ছে ইনপুট। মানে ইউজার আমাদের ওয়েবসাইটে এসে কোনো একটা ইনফরমেশন সে প্রোভাইড করবে, সেইটাকে বলা হয় ইনপুট দেয়া। সো আমরা একটা ফর্ম নেই, আমরা একটা ফর্ম নিলাম, ফর্ম এই অ্যাকশন বাই ডিফল্ট আসে, অ্যাকশনটা এভাবেই রাখবেন। তারপর হচ্ছে ইনপুট দিবেন। ইনপুট হচ্ছে সিঙ্গেল এলিমেন্টের সিঙ্গেল ট্যাগের একটা এলিমেন্ট, যে ইনপুট। ইনপুটের অনেক ধরনের টাইপ থাকে, যে ইনপুট ইনপুটের অনেক ধরনের টাইপ থাকে। যেমন আপনি যদি টেক্সট দেন তাহলে ও নরমালি টেক্সট নিবে ইউজারদের কাছ থেকে। সো ফর্ম অ্যাকশন ইনপুট টাইপ টেক্সট। সো এখন দেখেন, এখন এই যে দেখেন একটা ইনপুট আসছে, এটার ভিতরে ইউজার কিছু লিখতে পারবে, তার নাম লিখতে পারবে অথবা তার অ্যাড্রেস লিখতে পারবে, এটা হচ্ছে একটা ইনপুট টাইপ টেক্সট। আরেক ধরনের ইনপুট টাইপ আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড। ধরেন আমরা যদি ইনপুট টাইপটা পাসওয়ার্ড দেই, সো এখন দেখেন এটা পাসওয়ার্ড। এখন দেখেন এখানে যাই লিখবো ডট ডট আসবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো কিছু দেখা যাবে না, আমি নাম্বার দিলাম না এরকম ক্যারেক্টার দিলাম বা যাই দিলাম, ডট ডট আসবে। এটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। আরেক ধরনের ইনপুট আছে, সেটা হচ্ছে বাটন। যেমন আমি ইনপুট টাইপ যদি সাবমিট দেই, মানে ইনপুটের টাইপটা যদি আমি সাবমিট দেই, এটা হচ্ছে একটা বাটন প্রোভাইড করে আমাদের। এই দেখেন সাবমিট, দেখছেন? তো এই ইনপুটটা হচ্ছে এই যে টাইপ যদি সাবমিট দেয় তাহলে এরকম একটা বাটন আসবে।
আচ্ছা, এখন আরো কয়েকটা আছে। আজকে আমরা মূলত 4টা শিখবো, টেক্সট, পাসওয়ার্ড, আর একটা শিখবো হচ্ছে ইমেল। ইনপুট টাইপটা হচ্ছে ইমেল। সো এখন দেখেন, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। সো টেক্সট বলতে এটা মূলত ইউজার নেম হিসেবে আমরা ধরে নিই যে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। দেখেন ইমেইলে কিন্তু আমি সবই লিখতে পারতেছি, টেক্সটেও কিন্তু আমরা সবই লিখতে পারতেছিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে, ইমেইলের জন্য তো আমি টেক্সট টাইপের একটা ইনপুট নিতে পারতাম। আমার ইমেল নেয়ার জন্য আমি তো টেক্সট টাইপের একটা ইমেল মানে টাইপ নিতে পারতাম। তো আমাকে এখানে ইমেল লিখতে হইলো কেন? যেহেতু আমাদের এখানে দুইটার কাজ আমরা একই দেখতে পারতেছি। আসলে দুইটার কাজ একই না। আপনি ইমেল ফিল্ডে ইমেল বাদ দিয়ে অন্য কিছু লিখে যদি আপনি সাবমিট করতে চান, আপনাকে এরকম বাধা দিবে যে আপনাকে হচ্ছে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আপনি যদি ইউজারদের কাছ থেকে ইমেল নিতে চান, তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে চান, আপনাকে অবশ্যই টাইপ ইমেলই দিতে হবে, টেক্সট দেয়া যাবে না। আচ্ছা, পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা কোড করতেছি, আমরা না হয় বুঝলাম যে এটা হচ্ছে ইউজার নেমের জন্য, এটা হচ্ছে ইমেলের জন্য, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। পাসওয়ার্ড দুইটা থাকে, মূলত কনফার্ম পাসওয়ার্ডও থাকে, কনফার্ম পাসওয়ার্ডও থাকে। সো আমরা নাইলে বুঝলাম যে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সাবমিট। বাট ইউজার তো বুঝবে না। ইউজার এইখানে দিবে ইমেল, এখানে দিবে পাসওয়ার্ড, এখানে দিবে ইউজার নেম। সো ইউজারকে আবার চেনাইতে হবে যে এই ফিল্ডে আপনি ইউজার নেমই দেন বা এই ফিল্ডে আপনি ইমেইলই দেন। চিনানো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমি প্রত্যেকটা ইনপুটের আগে একটা করে লেবেল দিতে পারি, অথবা আমি ইনপুটের ভেতরে প্লেস হোল্ডার দিতে পারি। সো লেবেল জিনিসটা কি? লেবেল অলরেডি সবাই বুঝেন যে পরিচিতি হওয়ার জন্য কোন একটা লেখা, যেমন লেবেলিং করা বলে অনেক সময়। যেমন আমরা যখন ল্যাবে যখন আমরা কাজ করতাম, তখন দেখা যেতেছে যে রাসায়নিক যে ইয়াগুলা, কম্পোনেন্ট গুলা অনেকটা একই রকম দেখতে লাগে। কোনটা পানি আর কোনটা ধরেন এসিড, এটা বোঝা যায় না। সো বয়মগুলো, বোতলগুলোর উপর একটা লেবেলিং দেওয়া থাকতো, ওই লেবেলের উপর লেখা থাকতো যে এটা এসিড কিনা বা এটা পানি কিনা। সো এই ইনপুটটা কিসের ইনপুট সেটা আমরা লেবেলের মধ্যে বলে দিব। সো এই ইনপুটটা যদি আমাদের ইউজার নেমের জন্য হয়, তাহলে লেবেলের এখানে ফরের এখানে দিব ইউজার নেম, আর লেবেলের ভেতরে লিখবো ইউজার নেম। এই ফরটা প্রাথমিক অবস্থায় না দিলেও হবে, ঠিক আছে? আগে হচ্ছে জাস্ট বেসিকটা শিখেন। সো এটা হচ্ছে ইউজার নেম। সো পরেরটা ইমেল, তো আমি ইমেলের আগেও একটা লেবেল দিব। লেবেল হচ্ছে পরিচিতি করানোর জন্য একটা জাস্ট টেক্সট প্রোভাইড করে আর কি, এরকম একটা জিনিস। এখন আপনারা হয়তো বলবেন যে এখানে কি আমরা প্যারাগ্রাফ দিতে পারতাম না? হ্যাঁ, প্যারাগ্রাফ দিলেও হয়, কোনো সমস্যা নাই, দিতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে লেভেল দেয়া। ফর্মের ভিতর কেউ হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করে না। স্ট্যান্ডার্ড কোড যদি মেইনটেইন করতে হয়, তাহলে ফর্মের ভিতর লেভেল ইউজ করতে হবে। সো এখন যদি আমরা আমাদের কোডে দেখি, এখন বোঝা যাইতেছে যে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা কি, এইটা একটা কিসের ফর্ম সেটা কিন্তু আমরা ইউজার নাও বুঝতে পারি। এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম। আমাদের এই ফর্মের ভেতরে আমরা সবার শুরুতে একটা হেডিং দিয়ে বলে দিতে পারি যে রেজিস্ট্রেশন ফর্ম। তো এই রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। সো এখন আমরা এটা দেখতে পাচ্ছি ঠিকঠাক ভাবে। এইটা হচ্ছে লেভেলের মাধ্যমে চেনানো যে ইউজার এখানে কি লিখবে। আরেকটা আছে প্লেস হোল্ডারের মাধ্যমে, সেটা আমরা পরে দেখবো, সেটা আমাদের পরে আছে। সেটা আমাদের হচ্ছে একেবারে HTML5 এ গিয়ে যে এখানে আছে প্লেস হোল্ডার। তবে আগে যদি কেউ ট্রাই করতে পারেন, করেন, রিসোর্স দেখে হচ্ছে ট্রাই করতে পারেন। প্লেস হোল্ডার স্যার একটা কোশ্চেন করো স্যার। হ্যাঁ বলেন। বলছি কি, ধরেন যে ইউজার কোনো একটা জিনিস ওখানে লিখে সাবমিট করলো, তো সেটা আমি কিভাবে দেখতে পাবো? সাবমিট আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটা করে দেয়া। সাবমিট করলে এই ডাটাগুলো আবার ডাটাবেজে করাইতে হয়। আমি বলি, এই ডাটাগুলো হচ্ছে ডাটাবেজে সেভ হবে। তাহলে ডাটাবেজে যদি সেভ হইতে হয়, তাহলে ডাটাবেজকে তৈরি করতে হবে। সেই ডাটাবেজের সাথে আমাদের এই HTML এর একটা কানেকশন করতে হবে। সেই কানেকশন আবার HTML CSS দিয়ে করা যায় না, সেটার জন্য আবার একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ লাগে। হইতে পারে সেটা পাইথন, PHP বা জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছি? সো এই সাবমিট করলে কি হবে, সেগুলো হচ্ছে ব্যাকএন্ডের কাজ, সেগুলো আমাদের কাজ না। মানে এই লেভেলে আর কি। আমাদের লেভেলে হচ্ছে আমাদের এই সাবমিট করতে হবে না, আমাদের শুধু ডিজাইন টুল করলেই হবে।
স্যার ফরের বিষয়টা একটু বলবেন। ফরের বিষয়টা হচ্ছে ফর মূলত এই ইনপুটের ভিতর নেম করতে হয়। এগুলো যখন ডাটাবেসে কানেক্ট হবে না তখন ইনপুটের ভিতর কিছু নেম লিখতে হয়, কারণ এই ইনপুটটা কিসের জন্য এটা আবার নেমের ভিতরে বলে দিতে হয় যে এটা হচ্ছে ইউজার নেম। সো ইউজার নেম যদি আমরা এখানে লিখি, এই সেম জিনিসটা আবার ফরের ভিতরে লিখতে হয়, এই ফরের ভিতরে এটা লিখতে হয়। বুঝতে পারছি? এটা লেখা না লিখলে কি হবে স্যার? না লিখলে কিছুই হবে না, এই নেম লিখতেই হবে আপনার। আর আপনি যদি নরমাল কোনো ইনপুট চেক বক্স ছাড়া নরমাল যদি কোনো ইনপুটের আগের লেভেলে যদি কোনো ফর না লিখেন কিছুই হবে না। স্যার আমি যদি স্টাইলটা নিচে নিচে করতে চাই, স্টাইলটা নিচে নিচে করতে হলে আসলে এখানে এখন অ্যাডভান্স সিএসএস এ যাইতে হয়, তবে আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে পারবো। আমরা হচ্ছে ব্রেক শিখছি না, ব্রেক লাইন ব্রেক করে আমরা প্রত্যেকটা ইনপুটের পর দুইটা করে ব্রেক করি, এবং একটা করে ব্রেক করলে কি হয় নিচে আসে কিন্তু একবার লেগে থাকে, বাট আমরা দুইটা করে করব। এই দুইটা করে ব্রেক প্রত্যেকটা ইনপুটের পরে পরে করব। তাহলে আমাদের এগুলো নিচে নিচে আসবে, বাট আমরা চাইতেছি যে এই লেভেল গুলো নিচে নিচে আসুক। সো এই জন্য আমরা কি করব, লেভেল গুলোর পরে আমরা একটা করে ব্রেক ইউজ করতে পারি। তাহলে আমাদের লেভেল গুলো নিচে নিচে আসলো, এখন একটা মানে একটা সাইজের মতো একটা সাইজে আসছে পুরো ফর্মটা। আচ্ছা, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন আরো কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড সম্পর্কে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। আমি জানি এখানে তো করবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ। এখন এখানে মনে করেন পাসওয়ার্ড দিলাম 1 থেকে 1 2 3 4 5 6, তাহলে এর পরবর্তী কনফার্ম পাসওয়ার্ড যদি 1 2 3 4 5 6 কনফার্ম করবে, সেটা কি এখানে কোনো ইয়া আছে কিনা? এখন যে অবস্থা আছে এখানে তো ইচ্ছে করলে কনফার্ম পাসওয়ার্ড এসে অন্য কিছু না, দিতে পারে। সেইটা দেখেন, এইটা ম্যাচ করাতে গেলে লজিক লাগবে না, সেটা প্রশ্ন ছিল কিনা সেটা তো আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে একটা, দ্যাট মিন্স এটা ব্যাকএন্ডের কাজ। জি স্যার, ক্লিয়ার স্যার। সাবমিট বাটনে ক্লিক করার পরেই মূলত এই ম্যাচটা হয়। তবে অ্যাডভান্স কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, আপনি যখন টাইপ করবেন তখনই ওরা বলে দেয়, দেখবেন এখানে যখন টাইপ করবেন তখনই ওরা কিন্তু বলে দেয় যে ম্যাচ হয়েছে কিনা। এগুলো হচ্ছে ব্যাকএন্ডের কাজ। তবে ফ্রন্ট এন্ড দিয়েও করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। এটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন হয়তো এটা বুঝতে পারবো যে এই যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করাটা কিভাবে দেখায় আর কি। আচ্ছা, সো এখানে আরো কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে টেক্সট এরিয়া। একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে টেক্সট এরিয়া। সো সিলেক্ট জিনিসটা কি? সিলেক্ট হচ্ছে মানে আমি যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে পারবো। সিলেক্ট যখন আমাদের আসবে তখন আমাদের মনে একটা ধারণা তৈরি হবে যে আচ্ছা আমাদের অনেকগুলো অপশন থাকবে, আমরা যে কোনো একটা সিলেক্ট করব। সো এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই সিলেক্ট একটা আসছে, মানে এলিমেন্ট আসছে সিলেক্ট, তার ভিতরে একটা নেম দিলেন, তো দিলেন যে আমি জেন্ডার, মানে এখান থেকে ইয়া করতে চাই, আইডি আপাতত বাদ দেই, আইডি লাগবে না। সিলেক্টের ভিতর অনেকগুলো অপশন থাকে, অপশনের ভিতর ভ্যালু দিতে হয় আর কি দেখাবে সেটা দিতে হয়। সো আমি প্রথম অপশন দিলাম নাল, মানে আমি এটার ভিতরে কিছুই দিব না, আমি এখানে লিখবো হচ্ছে জেন্ডার, ঠিক আছে? আচ্ছা, জেন্ডার না লিখে আমি এখানে মেইলে লিখি মেইল, আর এখানে আমি ভ্যালু দিলাম মেইল। আর একটা অপশন দেই, এটার নাম দিলাম ফিমেল, দিলাম ফিমেল। ওকে, সো এখন আমাদের এখানে কিভাবে আসবে দেখেন, এখানে কি ভাই যে কোনো অপশন দিলে হবে? যে কোনো অপশন। এখন দেখেন আপনি প্রথমটা দিচ্ছেন মেল, পরেরটা আপনি দিচ্ছেন ঢাকা, এটা তো হবে না। আপনি জেন্ডার সিলেক্টের জন্য একটা সিলেক্ট মানে ইনপুট টাইপ নিলেন, এখন নিয়ে আপনি প্রথম অপশন দিলেন মেল, পরেরটা দিলেন ঢাকা বা হচ্ছে চিটাগাং, তাইলে হবে না। আপনি ডিস্ট্রিক্টের জন্য নিলে সবগুলো ডিস্ট্রিক্টই দিবেন অপশন, আর যদি জেন্ডারের জন্য নেন সবগুলো অপশন জেন্ডারে রাখবেন। সো এখন আমি এখানে দেখেন কি আসছে,
এখন এখানে একটা বেসিক একটা জিনিস দেখেন, ধরেন একজন ফিমেল ইউজার রেজিস্ট্রেশন করতে আসলো এই ফর্মটা, রেজিস্ট্রেশন করতে এসে সে প্রথমে এখানে মেইলই দেখলো। কেন? সিলেক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে ও ফার্স্ট অপশন যেটা থাকবে সেটা বাই ডিফল্ট হিসেবে প্রথমেই দেখাবে। বুঝতে পারছেন? আমাদের প্রথম অপশন কি? মেল। সেজন্য একজন ফিমেল ইউজার এসেও এখানে মেল সিলেক্ট অবস্থায় দেখতে পারবে। তো এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না, ইউজার যাতে এখান থেকে সিলেক্ট করতে পারে, তাই না? সো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফার্স্ট ভ্যালুটা এমন একটা ভ্যালু রাখা যেটাতে সবার জন্য মানে একটা লেভেল প্লেইং একটা 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 দেয়, ধারণা দেয়। সো আমরা প্রথমে একটা অপশন দিতে পারি এইরকম, যে ভ্যালু আমরা দিব না, ভ্যালু দিব ব্ল্যাঙ্ক। এখানে আমরা লিখবো যে সিলেক্ট জেন্ডার। জেন্ডার। তাহলে কি হবে, ফার্স্ট অপশনটা ইউজার এসে এরকম দেখবে, তখন ও বুঝবে যে আচ্ছা আমাকে একটা জেন্ডার সিলেক্ট করতে হবে, সেখান থেকে মেল অথবা ফিমেল সিলেক্ট করবে। অথবা এটা যদি পরেও থাকতো তাহলেও কি এটা কি প্রথমে দেখানো যেত? ধরেন এইটা আমাদের হচ্ছে নিচে আছে, সবার নিচে আছে, তাহলেও কি এইটা আমাদের দেখানো যাইতো এখানে? আচ্ছা আমি কি সিলেক্টটা কি বাইরে দিচ্ছি নাকি অপশনে? ধরেন আমার এই যে সিলেক্ট ইউর জেন্ডার এটা আছে সবার নিচে, তাহলে এখন মেইলই দেখাবে, তাই না? কারণ মেইল প্রথমে আছে। বাট মেইল প্রথমে থাকলেও আমরা যদি যে কোনো অপশন যদি আমরা প্রথম অবস্থায় দেখাতে চাই, তাহলে আমরা এই অপশনের ভিতর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে সিলেক্টেড। এটা যদি ইউজ করি তাহলে আমাদের এই অপশন যেখানেই থাকুক না কেন সেটা আমাদের ফর্মের প্রথমেই থাকবে, সিলেক্ট ইউর জেন্ডার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইনপুট টাইপ আমরা শিখবো, এটা হচ্ছে আমাদের আজকে শেষ ইনপুট টাইপ, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। মাঝে মধ্যে এই ধরনের ফিল্ড ছাড়াও ইউজারদের কাছ থেকে আমাদের মেসেজও নিতে হইতে পারে, যে আমরা বলে দিলাম যে রাইট অ্যাবাউট ইউরসেলফ। ঠিক আছে? স্যার অ্যাড্রেস লেখার ক্ষেত্রে ব্যবহার করব। হ্যাঁ, অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমাদের খুব বড় একটা ইনপুট লাগবে, যেখানে অনেক লেখা ইউজার লিখতে পারবে। সো অনেক লেখা যদি ইউজারদের কাছ থেকে নিতে চাই, তাহলে আমাদেরকে টেক্সট এরিয়া ইউজ করতে হবে। সো টেক্সট এরিয়ার ভিতরে দেখেন কয়েকটা জিনিস আছে, রো কলাম আছে। সো আমি আগে টেক্সট এরিয়াটা দেখি কিভাবে আসে। এইভাবে আসছে, দেখেন এটা কিন্তু ইউজার কিন্তু এটাকে কিন্তু কমানো বাড়ানো ইউজারদের এখানে সুযোগ আছে। ঠিক আছে? এটা হচ্ছে টেক্সট এর একটা বিশেষত্ব। রো কলাম মানে কি? রো হচ্ছে ও কতটুকু লম্বা হবে, মানে এটার হাইট কতটুকু হবে, আর কলাম হচ্ছে ও কতটুকু এরকম উইডথের দিকে কতটুকু বাড়বে। এটা হচ্ছে একটু মিউট করে দেই সবাইকে। হ্যাঁ, সো আমরা যদি ধরেন রোটা আমরা যদি কমায় দেই, ধরেন রো আমি 5 দিলাম, ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। সো এখন আমরা এটা দেখতে পাচ্ছি ঠিকঠাক ভাবে। এইটা হচ্ছে লেভেলের মাধ্যমে চেনানো যে ইউজার এখানে কি লিখবে। আরেকটা আছে প্লেস হোল্ডারের মাধ্যমে, সেটা আমরা পরে দেখবো, সেটা আমাদের পরে আছে। সেটা আমাদের হচ্ছে একেবারে HTML5 এ গিয়ে যে এখানে আছে প্লেস হোল্ডার। তবে আগে যদি কেউ ট্রাই করতে পারেন করেন, রিসোর্স দেখে হচ্ছে ট্রাই করতে পারেন। প্লেস হোল্ডার একটা কোশ্চেন করো স্যার। হ্যাঁ বলেন। বলছি কি, ধরেন যে ইউজার কোন একটা জিনিস ওখানে লিখে সাবমিট করলো, তো সেটা আমি কিভাবে দেখতে পাবো? সাবমিট আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটা করে দেয়া। সাবমিট করলে এই ডাটাগুলো আবার ডাটাবেজে করাইতে হয়। আমি বলি, এই ডাটাগুলো হচ্ছে ডাটাবেজে সেভ হবে। তাহলে ডাটাবেজে যদি সেভ হইতে হয়, তাহলে ডাটাবেজ আগে তৈরি করতে হবে। সেই ডাটাবেজের সাথে আমাদের এই HTML এর একটা কানেকশন করতে হবে। সেই কানেকশন আবার HTML CSS দিয়ে করা যায় না, সেটার জন্য আবার একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ লাগে, হইতে পারে সেটা পাইথন, PHP বা জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছি? সো এই সাবমিট করলে কি হবে, সেগুলো হচ্ছে ব্যাকএন্ডের কাজ, সেগুলো আমাদের কাজ না। মানে এই লেভেলে আর কি, আমাদের লেভেলে হচ্ছে আমাদের এই সাবমিট করতে হবে না, আমাদের শুধু ডিজাইন টুল করলেই হবে। স্যার ফরের বিষয়টা একটু বলবেন। ফরের বিষয়টা হচ্ছে, ফর মূলত এই ইনপুটের ভিতর নেম করতে হয়। এগুলো যখন ডাটাবেজে কানেক্ট হবে না, তখন ইনপুটের ভিতর কিছু নেম লিখতে হয়।
কারণ এই ইনপুটটা কিসের জন্য এটা আবার নেমের মধ্যে বলে দিতে হয় যে এটা হচ্ছে ইউজার নেম। সো ইউজার নেম যদি আমরা এখানে লিখি, এই সেম জিনিসটা আবার ফরের ভিতরে লিখতে হয়, এই ফরের ভিতরে এটা লিখতে হয়। বুঝতে পারছি? এটা লেখা না লিখলে কি হবে স্যার? না লিখলে কিছুই হবে না, এই নেম লিখতেই হবে আপনার। আর আপনি যদি নরমাল কোনো ইনপুট চেক বক্স ছাড়া নরমাল যদি কোনো ইনপুটের আগের লেভেলে যদি কোনো ফর না লিখেন কিছুই হবে না। স্যার আমি যদি স্টাইলটা নিচে নিচে করতে চাই, স্টাইলটা নিচে নিচে করতে হলে আসলে এখানে এখন অ্যাডভান্স সিএসএস এ যাইতে হয়। তবে আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে পারবো। আমরা হচ্ছে ব্রেক শিখছি না, ব্রেক লাইন ব্রেক করে আমরা প্রত্যেকটা ইনপুটের পর দুইটা করে ব্রেক করি, এবং একটা করে ব্রেক করলে কি হয় নিচে আসে কিন্তু একবার লেগে থাকে, বাট আমরা দুইটা করে করব। এই দুইটা করে ব্রেক প্রত্যেকটা ইনপুটের পরে পরে করব। তাহলে আমাদের এগুলো নিচে নিচে আসবে, বাট আমরা চাইতেছি যে এই লেভেলগুলো নিচে নিচে আসুক। সো এই জন্য আমরা কি করব, লেভেলগুলোর পরে আমরা একটা করে ব্রেক ইউজ করতে পারি। তাহলে আমাদের লেভেলগুলো নিচে নিচে আসলো, এখন একটা মানে একটা সাইজের মতো একটা সাইজে আসছে পুরো ফর্মটা। আচ্ছা, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন আরো কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড সম্পর্কে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। আমি জানি এখানে তো করবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। হ্যাঁ। এখন এখানে মনে করেন পাসওয়ার্ড দিলাম 1 থেকে 1 2 3 4 5 6। এখন এর পরবর্তী কনফার্ম পাসওয়ার্ড যদি 1 2 3 4 5 6 কনফার্ম করবে, সেটা কি এখানে কোনো ইয়া আছে কিনা? এখন যে অবস্থা আছে এখানে তো ইচ্ছে করলে কনফার্ম পাসওয়ার্ড এসে অন্য কিছু না, দিতে পারে। সেইটা দেখেন, এইটা ম্যাচ করাতে গেলে লজিক লাগবে না, সেটা প্রশ্ন ছিল কিনা সেটা তো আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে একটা, দ্যাট মিন্স এটা ব্যাকএন্ডের কাজ। জি স্যার। ইয়েস স্যার। সাবমিট বাটনে ক্লিক করার পরেই মূলত এই ম্যাচটা হয়। তবে অ্যাডভান্স কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে, আপনি যখন টাইপ করবেন তখনই ওরা বলে দেয়। দেখবেন এখানে যখন টাইপ করবেন তখন ওরা কিন্তু বলে দেয় যে ম্যাচ হয়েছে কিনা। এগুলো হচ্ছে ব্যাকএন্ডের কাজ। তবে ফ্রন্ট এন্ড দিয়েও করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। এটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন হয়তো এটা বুঝতে পারবো যে এই যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করাটা কিভাবে দেখায় আর কি। আচ্ছা, সো এখানে আরো কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে টেক্সট এরিয়া। একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে টেক্সট এরিয়া। সো সিলেক্ট জিনিসটা কি? সিলেক্ট হচ্ছে মানে আমি যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে পারবো। সিলেক্ট যখন আমাদের আসবে তখন আমাদের মনে একটা ধারণা তৈরি হবে যে আচ্ছা আমাদের অনেকগুলো অপশন থাকবে, আমরা যে কোনো একটা সিলেক্ট করব। সো এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই সিলেক্ট একটা আসছে, মানে এলিমেন্ট আসছে সিলেক্ট। তার ভিতরে একটা নেম দিলেন, তো দিলেন যে আমি জেন্ডার, মানে এখান থেকে ইয়া করতে চাই, আইডি আপাতত বাদ দিই, আইডি লাগবে না। সিলেক্টের ভিতর অনেকগুলো অপশন থাকে, অপশনের ভিতর ভ্যালু দিতে হয় আর কি দেখাবে সেটা দিতে হয়। সো আমি প্রথম অপশন দিলাম নাল, মানে আমি এটার ভিতরে কিছুই দিব না, এখানে লিখবো হচ্ছে জেন্ডার। ঠিক আছে? আচ্ছা, জেন্ডার না লিখে আমি এখানে মেইল লিখি, মেইল, আর এখানে আমি ভ্যালু দিলাম মেইল। আর একটা অপশন দিই, এটার নাম দিলাম ফিমেল, ফিমেল। ওকে, সো এখন আমাদের এখানে কি হবে আসবে দেখেন। এখানে কি ভাই যে কোনো অপশন দিলে হবে? যে কোনো অপশন। এখন দেখেন আপনি প্রথমটা দিচ্ছেন মেইল, পরেরটা আপনি দিচ্ছেন ঢাকা, এটা তো হবে না। আপনি জেন্ডার সিলেক্টের জন্য একটা সিলেক্ট মানে ইনপুট টাইপ নিলেন, এখন নিয়ে আপনি প্রথম অপশন দিলেন মেইল, পরেরটা দিলেন ঢাকা বা হচ্ছে চিটাগাং, তাইলে হবে না। আপনি ডিস্ট্রিক্টের জন্য নিলে সবগুলো ডিস্ট্রিক্টে দিবেন অপশন, আর যদি জেন্ডারের জন্য নেন সবগুলো অপশন জেন্ডারে রাখবেন। সো এখন আমি এখানে দেখেন কি আসছে। এখন এখানে একটা বেসিক একটা জিনিস দেখেন, ধরেন একজন ফিমেল ইউজার রেজিস্ট্রেশন করতে আসলো এই ফর্মটা, রেজিস্ট্রেশন করতে এসে সে প্রথমে এখানে মেইলই দেখলো, কেন?
সিলেক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে ও ফার্স্ট অপশন যেটা থাকবে সেটা বাই ডিফল্ট হিসেবে প্রথমেই দেখাবে। বুঝতে পারছেন? আমাদের প্রথম অপশন কি মেল, সেজন্য একজন ফিমেল ইউজার এসেও এখানে মেল সিলেক্ট অবস্থায় দেখতে পারবে। তো এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না, ইউজার যাতে এখান থেকে সিলেক্ট করতে পারে, তাই না? সো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফার্স্ট ভ্যালুটা এমন একটা ভ্যালু রাখা যেটাতে সবার জন্য মানে একটা লেভেল প্লেইং একটা 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 ইয়া দেয়, ধারণা দেয়। সো আমরা প্রথমে একটা অপশন দিতে পারি এইরকম যে ভ্যালু আমরা দিব না, ভ্যালু দিব ব্ল্যাঙ্ক। এখানে আমরা লিখবো যে সিলেক্ট জেন্ডার। জেন্ডার। তাহলে কি হবে, ফার্স্ট অপশনটা ইউজার এসে এরকম দেখবে, তখন ও বুঝবে যে আচ্ছা আমাকে একটা জেন্ডার সিলেক্ট করতে হবে, সেখান থেকে মেল অথবা ফিমেল সিলেক্ট করবে। অথবা এটা যদি পরেও থাকতো তাহলেও কি এটা কি প্রথমে দেখানো যেত? ধরেন এটা আমাদের হচ্ছে নিচে আছে, সবার নিচে আছে, তাহলেও কি এটা আমাদের দেখানো যাইতো এখানে? আচ্ছা আমি কি সিলেক্টটা কি বাইরে দিচ্ছি নাকি অপশনে? কারণ আমার এই যে সিলেক্টিভ জেন্ডার এটা আছে সবার নিচে, তাহলে এখন মেলই দেখাবে, তাই না? কারণ মেল প্রথমে আছে। বাট মেল প্রথমে থাকলেও আমরা যদি যে কোনো অপশন যদি আমরা প্রথমে অবস্থায় দেখাতে চাই, তাহলে আমরা এই অপশনের ভিতর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে সিলেক্টেড। এটা যদি ইউজ করি তাহলে আমাদের এই অপশন যেখানে থাকুক না কেন সেটা আমাদের ফর্মের প্রথমেই থাকবে, সিলেক্টিভ জেন্ডার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইনপুট টাইপ আমরা শিখবো, এটা হচ্ছে আমাদের আজকে শেষ ইনপুট টাইপ, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। মাঝে মধ্যে এই ধরনের ফিল্ড ছাড়াও ইউজারদের কাছ থেকে আমাদের মেসেজও নিতে হইতে পারে, যে আমরা বলে দিলাম যে রাইট অ্যাবাউট ইউরসেলফ। ঠিক আছে? স্যার অ্যাড্রেস লেখার ক্ষেত্রে ব্যবহার করবেন? হ্যাঁ, অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমাদের খুব বড় একটা ইনপুট লাগবে, যেখানে অনেক লেখা ইউজার লিখতে পারবে। সো অনেক লেখা যদি ইউজারদের কাছ থেকে নিতে চাই তাহলে আমাদেরকে টেক্সট এরিয়া ইউজ করতে হবে। সো টেক্সট এরিয়ার ভিতরে দেখেন কয়েকটা জিনিস আছে, রো কলাম আছে। সো আমি আগে টেক্সট এরিয়াটা দেখি কিভাবে আসে। কিভাবে আসছে দেখেন, এটা কিন্তু ইউজার কিন্তু এটাকে কিন্তু কমানো বাড়ানো ইউজারদের এখানে সুযোগ আছে। ঠিক আছে? এটা হচ্ছে টেক্সট এর একটা বিশেষত্ব। রো কলাম মানে কি? রো হচ্ছে ও কতটুকু লম্বা হবে, মানে এটার হাইট কতটুকু হবে, আর কলাম হচ্ছে ও কতটুকু মুভিতে থেকে কতটুকু বাড়বে। এটা হচ্ছে মিউট করে দেই সবাইকে। হ্যাঁ, সো আমরা যদি ধরেন রোটা আমরা যদি কমায় দেই, ধরেন রো আমি 5 দিলাম,